মিনিট চলে গেছে কারণ আমাদের সময় মাত্র 45 মিনিট। এর জি মধ্যে স্যার, শুরু করে দেন স্যার। জি স্যার, শুরু করে জি দেন। স্যার। আমরা শুরু করি যারা আসবে, কারণ আমাদের একই কথা বারবার করে আমরা রিপিট করব, কোনো সমস্যা নেই। ওকে স্যার। কারণ আমাদের এই ক্লাসগুলো, আমাদের আইডিয়াটা হচ্ছে একটু আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়া কিভাবে আপনারা পড়াশোনা করবেন। তো আজকে আমার মনে হয় অনেক অনেক কয়েকটা ক্লাস মিস হয়ে গেছে আমাদের বিভিন্ন কারণে। আমরা সবাই আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার। শোনা যাচ্ছে। যদি কোনোভাবে শোনা না যায় অথবা কথাগুলো বোঝা না যায় আমাকে একটু রেসপন্স করবেন যে স্যার বোঝা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না। ওকে স্যার। টাইম হয়ে গেছে, আমরা মনে হয় ইটস ফাইন টু স্টার্ট। তো আমাদের আজকে যেভাবে হোক আজকে প্রথম ক্লাস সম্ভবত আপনাদের সাথে, তাই না? আর আমাদের এই থার্ড ইয়ারের ক্লাসগুলোকে একটু মানে একটু ডিস্ট্রিবিউট করা আছে। কিছু মিসকাত স্যার নিবেন, কিছু মোগলেস স্যার নিবেন, কিছু আমি নিব। আমার ক্লাসগুলো একটু আইডিয়া দিই আপনাদেরকে। সম্ভবত আপনাদের কাছে ওই ক্লাস শিডিউল গুলো দেওয়া আছে না? জি স্যার, বাট ওখানে স্যার টপিক লেখা নাই স্যার। টপিক লেখা নাই না? টপিক লেখা থাকার তো জি কথা। আচ্ছা, তো আমি এমনি আজকে টপিকটা বলি। আজকে টপিকটা মানে আজকে শুরু করব, শেষ করব কখন জানি না। তো আমরা যেহেতু এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, এর মধ্যে একটু আমি বলে নেই। ওই যে সাইনাস, ফিস্চুলা, সিস্ট এই ধরনের একটা টপিক আছে না? সেই টপিকটা আমাকে দেওয়া হয়েছে। ওনস, আলসার, তারপর ব্যাড সোর বা প্রেসার সোর, এই ধরনের। এটা একটা 4 নাম্বার, সিরিয়াল নাম্বার 4 টপিকগুলো হচ্ছে এরকম। আর একটা টপিক সম্ভবত বার্ন নিয়ে, আর একটা প্যানকেটাইটিস। এই কয়েকটা টপিক আমাকে দেওয়া হয়েছে। তো একটু আমরা আজকে একটা যে কোনোটা দিয়ে শুরু করি। সবাই শুনতে পাচ্ছেন তো না? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ইয়েস শোনা স্যার। যাচ্ছে, ভেরি গুড। তাহলে আমরা একটা সোজা একটা টপিক দিয়ে শুরু করি। প্রথমেই শুরু করি, আমার মনে হয় কোনটা করবেন আপনাদের চয়েস থাকতে পারে, যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি। তো আমরা আস্তে আস্তে করে একটু সামনের দিকে যাব। তো লেট আস স্টার্ট উইথ এ নিউ টপিক, দ্যাট ইজ একটা আলসার দিয়ে শুরু করি। আলসার, সাইনাস, ফিস্টুলা, সিস্ট এগুলো নিয়ে শুরু করি। তো ইনিশিয়ালি আলসার দিয়েই শুরু করি, কারণ আলসারটা আমাদের সার্জিক্যাল ওয়ার্ডে ঢুকতে গেলে প্রথম আলসার দিয়েই শুরু করতে হয়। তো আলসার নিয়ে নিশ্চয়ই আপনাদের আইডিয়া আছে, অলরেডি অনেকগুলো ক্লাস হয়েছে। আলসার কাকে বলে আমরা জানতে হবে প্রথমে। কতগুলো টপিকস আসলে আমরা ঠিক মানে জাস্ট একটা টপিকসের হেডলাইন গুলো কিভাবে পড়বো সেটা একটু ঠিক করে নেই। যে কোনো একটা টপিক শুরু করতে গেলে একটু তার কি এই যে বলি না আমরা, যে মানে একটা টপিকসের যে একটা ডেফিনেশন দিয়ে শুরু করব। সাপোজ আলসার যদি শুরু করি আমরা, আলসারের ডেফিনেশনটা কি হবে? তো আলসার কাকে বলে আমরা নিশ্চয়ই আপনারা কখন আলসার নিয়ে কখনো পড়াশোনা করেছেন? হ্যালো? না স্যার। না, পড়ি নাই না? ভেরি গুড, আমরা প্রথম থেকেই শুরু করব। তো আলসার হচ্ছে একটা ডেফিনেশন জানতে হবে, কারণ আলসারের সাথে আরেকটা শব্দ কাছাকাছি থাকে, এটা ওন্ড, তাই না? আমাদের দুটো টপিকসই আছে, আমরা আলসার নিয়েও পড়াশোনা করব, ওন্ড নিয়েও পড়াশোনা করব, সাথে আরো যেগুলো বললাম ছোটখাটো জিনিসগুলো সেগুলো নিয়ে পড়াশোনা করব। আলসার ডেফিনেশনটা আমি বলি, শুনেন, খুব বোঝার চেষ্টা করবেন একটু, কারণ এই আলসার সবসময় জিজ্ঞেস করা হয় পরীক্ষাতে, রিটার্নে আসবে, ভাইভাতে জিজ্ঞেস করা হবে। যেখানে দেখবেন প্রত্যেকটা জায়গাতেই আলসার নিয়ে কথা উঠবে। An ulcer is a break or breach of continuity of an epithelial surface. তাহলে দেখেন, শব্দটা বুঝতে হবে। এপিথেলিয়াল সারফেস বললাম আমি, তাই তো? আচ্ছা, এপিথেলিয়াল সারফেস ইউজুয়ালি স্কিন যদি বলি তাহলে সেটাও একটা এক ধরনের এপিথেলিয়াম। আমরা যদি জিআইটির ভিতরে যদি বলি সেটাও একটা এন্ডোথেলিয়াম, এটা সেটাও একটা সারফেস এপিথেলিয়াম থাকে। পুরো যদি জিআইটি চিন্তা করি, তারপর যদি আপনি যেখানে যেখানে এপিথেলিয়াম, সারফেস এপিথেলিয়াম আছে সেসব জায়গাতেই এটা আলসার থাকতে পারে, কারণ আমাদের অ্যাকর্ডিং টু ডেফিনেশন, দ্য ডেফিনেশন ইজ ব্রিচ অর ব্রেক অফ কন্টিনিউটি অফ অ্যান এপিথেলিয়াল সারফেস। এই শব্দটা মনে রাখতে হবে। আমি একটু পরে আবার আসছি। তো এই শুধুমাত্র এতটুকু একটু সাথে আর জানতে হবে, সেটা হচ্ছে ক্যারেক্টারাইজড বাই প্রগ্রেসিভ ডিস্ট্রাকশনস অফ সারফেস এপিথেলিয়াম and a granulating base which may clean healthy continuing necrotic slough। আচ্ছা, এই কথাগুলো একটু মনে রাখতে হবে। তাহলে আমরা আলসার কাকে বললাম? আলসার হচ্ছে ব্রিচ অফ কন্টিনিউটি অর ব্রেক অফ কন্টিনিউটি অফ অ্যান এপিথেলিয়াল সারফেস। বোঝা গেল? আচ্ছা, এপিথেলিয়াল সারফেস যেখানে যেখানে আছে সব জায়গাতেই আলসার হতে পারে। তো ডিউ টু এনি কি হয়, আলটিমেটলি কি হয়, ডিস্ট্রাকশন অফ এপিথেলিয়াম হয়, একটু নেক্রোটাইজিং টিস্যু থাকতে পারে, এটা ক্লিন অথবা হেলদি টিস্যু থাকতে পারে। তো এটাকে যদি একটু ইলাবোরেট করি, কোথায় কোথায় এপিথেলিয়াল সারফেস আছে একটু খুঁজে বের করি, তাহলে কি হবে?
সেটা যেমন ধরেন পুরো স্কিনের যে কোনো জায়গায় যদি কোনো কারণে যদি ডিসকন্টিনিউটি অফ এপিথেলিয়াল সারফেস হয় তাহলে আমরা আলসার বলবো। যেমন ধরেন আর যেগুলো মাথায় আসবে না সেগুলো একটু উল্লেখ করি। যেমন ধরেন আমরা পেপটিক আলসার বলি না? নাম শুনছেন না পেপটিক আলসার? জি স্যার। জি স্যার। জি স্যার। আলসার, তাহলে এটাকে আলসার বলি কেন? ঠিক একই কারণে। সেখানেও যে গ্যাস্ট্রিক যে মিউকোজা আছে অথবা ডিউডেনাল যে ফার্স্ট পার্টের যে মিউকোজা আছে অথবা ইসোফেগাসের লোয়ার পার্টে যে মিউকোজা সেটাও ব্রেক হয়ে যাচ্ছে, ব্রিচ হয়ে যাচ্ছে অফ কন্টিনিউটি অফ এপিথেলিয়াল সারফেস। ইভেন আমরা আরো অনেক জায়গায় আলসার হতে পারে। ইভেন অনেক সময় যখন ইউরিনারি ব্লাডারের মধ্যে কোথাও একটা এপিথেলিয়াল সারফেসে একটু স্টাফড আউট হয়ে গেল, সেটাও আমরা আলসার বলতে পারি। তাহলে একটু করে আবার রিভাইজ করি। ব্রেক অর ব্রিচ অফ কন্টিনিউটি অফ এপিথেলিয়াল সারফেস ইজ নোন এজ আলসার, তাই তো? তো ক্যারেক্টারাইজ বাই যেটা বললাম যে একটা সারফেসের যে এপিথেলিয়াম সেগুলো যে স্লাফড আউট হতে পারে, নেক্রোটাইজিং টিস্যু থাকতে পারে সেগুলোও স্লাফড আউট হতে পারে, অথবা এখানে হেলদিও হতে পারে, আনহেলদিও হতে পারে। তো এগুলো একটু মনে রাখতে পারলে ভালো। আর না হলে শুধুমাত্র একটা লাইন মনে রাখতে হবে, সেটা হচ্ছে ব্রিচ অর ব্রেক অফ কন্টিনিউটি অফ এপিথেলিয়াল সারফেস। এই এপিথেলিয়াল সারফেসটা খুব ভালোভাবে বুঝতে হবে। এবং এক্সাম্পল হিসেবে যদি ধরি আমরা, তাহলে দেখবেন যে কোনো সার্জিক্যাল যে কোনো কারণে একটা পেশেন্ট এটা কোনো কারণে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, তার একটু একটু ব্রুইশ হলো, অ্যাব্রেশন হলো, সেগুলোকেও আমরা ওয়ান্স আপন একটা একটা ওয়ান টাইপ অফ আলসার হিসেবে কাউন্ট করতে পারি, প্রোভাইডেড যে ডেফিনেশনটা যদি ফুলফিল করে। যেমন আমরা একটা মানে অন্য এক্সাম্পল দিলাম যে পেপটিক আলসার, দ্যাট ইজ এ গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, ইভেন ব্লাডারের কথাও বললাম। তো তাহলে আমরা নিশ্চয়ই ডেফিনেশনটা বোঝা গেল, তাই না? কারো বুঝতে অসুবিধা হলো? নো স্যার। না, আজকে আমরা একদম স্লো যাব। আচ্ছা, তাহলে আলসার, এখন নেক্সট যে জিনিসটা, আলসারে অনেকগুলো কজ থাকতে পারে। আমরা অ্যাকর্ডিং টু যেমন যেমন ধরেন এই যে একটা অ্যাক্সিডেন্টাল হতে পারে। এই যে দেখেন যেমন পেপটিক আলসার ডিজিজ, ওখানে কি হয়? ওখানে পেপটিক যে দ্যাট ইজ গ্যাস্ট্রিক যে এপিথেলিয়ামটা আছে অথবা ডিউডেনাল যে এপিথেলিয়ামটা আছে সেটা কি হয়? সেটা পেপটিক যে কতগুলো অ্যাসিড আছে ওখানে, যেমন HCl আছে ওখানে, তার জন্য স্ল্যাপড আউট হয়ে যায়। যদি কারো যদি বেশি হয় যে পেপটিক, এখানে যে নরমাল যে ব্যালেন্সটা সেটা মেনটেন হয় না, তখন হয়তো পেপটিক এপিথেলিয়ামটা ডিসলজ হতে পারে। স্কিনে যেমন ধরেন একটা অনেকগুলো কারণে হতে পারে। তো সেই সব ক্ষেত্রে দেখা যায় একটা অ্যাক্সিডেন্টাল ইনজুরি, একটা স্কিনের যে এপিথেলিয়াম সেই এপিথেলিয়ামটা স্ল্যাপড আউট হয়ে চলে গেল, সেটাও একটা আলসার। আচ্ছা, তো এটার সাথে একটা শব্দ যেটা কমনলি আমরা ফেস করি সেটা হচ্ছে ওউন্ড। তো ওউন্ড কাকে বলবো? আর ওউন্ডটা নিয়েও আমরা পড়াশোনা করব। তো একটু যেহেতু আলসারের সাথে ওউন্ডটার কাছাকাছি, সেজন্য একটু আপাতত একটু কম্পেয়ার করার জন্য একটু পড়ে নেই। ওউন্ড কাকে বলি? ওউন্ড হচ্ছে, ওটা যেমন ছিল ব্রিচ অর ব্রেক অফ কন্টিনিউটি অফ এপিথেলিয়াল সারফেস, ওউন্ডটা হচ্ছে ব্রিচ অর ব্রেক অফ কন্টিনিউটি অফ এনি টিস্যু। একটু মনে থাকবে এখানে ডিফারেন্সটা হচ্ছে, ওখানে আলসারে ছিল এপিথেলিয়াল সারফেস, এপিথেলিয়াম ছিল, আর এখানে হচ্ছে এনি টিস্যু, যে কোনো টিস্যু। হ্যাঁ, যেমন যেমন ধরেন ওন বলছি আমরা, একটা বোন, বোনটা কোনো কারণে ভেঙে গেল, সেটা একটা ওন্ড। মাসেল, কোনো কারণে মাসেল টর্ন হয়ে গেল, সেটা একটা ওন্ড। যেমন ধরেন লিভার, লিভার কোথাও একটু কোথাও কেটে গেল, সেটাও একটা ওন্ড। সেই সেন্সে যদি আমরা একটু আবার আলসার সাথে কম্পেয়ার করি, আলসারটাও একটা ওউন্ড। কারণ আলসার যেমন ধরেন স্কিনে যদি কোনো কারণে ব্রিচ অফ কন্টিনিউটি হয়, ব্রিচ অফ কন্টিনিউটি অফ এনি এপিথেলিয়াম যদি বলি আমরা আলসার, সেই ক্ষেত্রে যদি আলসার হয় স্কিনের, স্কিন নিজেও একটা অর্গান, তাই তো? তাহলে আমরা একটু করে বোঝার চেষ্টা করি, যদি একটু ক্লামজি হয়ে গেল। আমরা আলসার বলবো যখন এপিথেলিয়াল ডিসকন্টিনিউটি হবে এপিথেলিয়াল সারফেস, তখনই বলবো আলসার। আর ওন বলবো যদি এনি টাইপ অফ টিস্যু যদি হয়, যেমন স্কিন এটা একটা ওয়ান টাইপ অফ টিস্যু, লিভার একটা টিস্যু, মাসেল একটা টিস্যু, বোন এক ধরনের টিস্যু। তো সেই ক্ষেত্রে আমরা যখন টিস্যু আসবে তখন আমরা ওন বলবো, আর যখন সারফেস আসবে তখন আমরা আলসার বলবো। এখানে একটু টেকনিক্যাল কথা, সেটা হচ্ছে আলসার ওয়ান টাইপ অফ ওন্ড, ওনটা আলসার না সব সময়, তাই তো? আচ্ছা, এই কথাগুলো বোঝা গেল? জি জি স্যার। স্যার। আচ্ছা, আমরা একটু বুঝলাম, কারণ এই যে কথাগুলো না পরীক্ষায় প্রায় সময় জিজ্ঞেস করা হয়, হোয়াট ইজ ওন্ড, হোয়াট ইজ আলসার, তো ডিফারেন্স, এই যে আলসার এবং ওন্ডের মধ্যে ডিফারেন্স কোনো আছে কিনা, এই কথাগুলো একদম পরীক্ষায় ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হয় এবং এই কথাগুলো ক্লিয়ার থাকতে হবে।
আচ্ছা, আমরা কিন্তু পড়ছি শুধুমাত্র আলসার। তাহলে আমরা ধরে নেই একটা আলসার বুঝলাম। তো আলসার যদি হয়, আমরা অ্যাকর্ডিং টু আমরা যেভাবে পড়াশোনা করি, একটা আলসার কেন হয়, আলসার হলে একটা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কিভাবে থাকবে, সেটা আমরা পড়াশোনা করার চেষ্টা করব। তাহলে দেখেন একটা আলসার যদি আমরা একটা আলসারের পেশেন্ট যদি ফেস করি, তাহলে কিভাবে প্রেজেন্ট করবে একটা পেশেন্ট। একটা পেশেন্ট একটা ওন্ড নিয়ে আসতে পারে। ওন্ড বলতে স্কিনের একটা ইনজুরি হিস্ট্রি নিয়ে আসতে পারে। ইভেন যদি পেপটিক আলসারও ধরেন, সেটাও যদি একটা আলসার হিসেবে চিন্তা করি, তাহলেও সেটা কি হবে? একটা পেশেন্ট এপিগাস্ট্রিক পেইন নিয়ে আসবে। যদিও আমরা দেখব না সেটা একটা যেহেতু স্টোমাকের ভিতর সেটা বুঝবো না। তো যেহেতু সচরাচর আমরা আলসার আসলে কি হয়, একটা এক্সটার্নাল যে আলসার গুলো আছে সেগুলোই মিন করি এবং ইউজুয়ালি পেশেন্ট সেগুলো নিয়েই আসবে। তাহলে একটা ওন্ড নিয়ে আসবে স্কিনের মধ্যে। দেখা যাবে যে একটা কোনো একটা সারফেসের মধ্যে সারফেসটা নেক্রোটিক হয়ে আছে। ওখানে আনহেলদি টিস্যু আছে। অনেক সময় আনহেলদি গ্রানুলেশন টিস্যু থাকতে পারে। অথবা অনেক সময় দেখা যাবে একটা অ্যাবসেস ছিল, অ্যাবসেসটা বাস্ট আউট হয়ে গেছে, সেরকম হতে পারে। অথবা কোনো কারণে দেখা গেল একটা ইনজুরি ছিল, ওখানে হেমাটোমা ছিল, হেমাটোমাটা স্কিনটা ডিসলজড হয়ে ওখানে একটা এই স্কিনের যে কন্টিনিউটি সেটা লস করে সেটা আসতে পারে। তাহলে যখনই আমরা একটা আলসারকে এক্সামিন করব, একটা প্রেজেন্টেশন নিয়ে আসবে, পেশেন্ট কমপ্লেইন করবে, তখন আমরা ইনিশিয়ালি কি করি? একটা এক্সামিন করি। এটাই খুব ইম্পর্টেন্ট। তাহলে হাউ টু এক্সামিন এন আলসার, একটা আলসারকে কিভাবে আমরা এক্সামিন করব? একটা জিনিস মনে রাখতে হবে যে আলসার যখন আমরা এক্সামিন করি, তাহলে আমরা ইউজুয়ালি কতগুলো, এটা আপনারা যেহেতু ওয়ার্ডে আসার সুযোগ হয় নাই সম্ভবত, তাহলে ওয়ার্ডে আসলে আমরা দেখতাম হাউ টু এক্সামিন এন আলসার, সেটা খুব ইম্পর্টেন্টলি আমরা পড়াশোনা করি। একেবারে পেশেন্টের গায়ে হাত দিয়ে একদম মেপে মেপে প্রত্যেকটা পয়েন্ট আমরা পড়াশোনা করার চেষ্টা করি। তবে যেহেতু আমরা একটা ক্লিনিক্যাল ক্লাস, সুতরাং আমরা শুধু এটা ক্লিনিক্যাল ক্লাসের মতো করে পড়ানো হবে, লেকচার ক্লাসে একটু লেকচারের মতো করে পড়ানো হবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে, একটা পেশেন্ট যদি আলসার নিয়ে আসে, তাহলে আমরা আলসারটাকে কিভাবে এক্সামিন করব। আমাদের এক্সামিন করার অনেকগুলো পয়েন্ট আছে, পয়েন্টগুলো একটু জেনে নিতে হবে। সেটা হচ্ছে, একটা পেশেন্ট যখন আসে, তখন আমরা তার সাইডটা দেখি, সাইজ, শেপ, তারপর মার্জিনটা দেখি। তো আলসারের বেলায় বিশেষ করে মার্জিনটা খুব বেশি একটা স্পেশাল অ্যাটেনশন দিয়ে পড়াশোনা করতে হয়। তার নাম্বারটাও দেখি। তারপর ধরেন এখানে টেম্পারেচার কেমন আছে। এটাকে লোকাল রাইজ অফ টেম্পারেচার, যেহেতু ইনফ্লামেটরি আলসার যদি হয়, অথবা যেহেতু একটা আলসার, সেখানে একটু ইনফ্লামেশন তো হবেই। সুতরাং এখানে টেম্পারেচারটা কেমন আছে, এটা আরেকটা সাইডের সাথে কম্পেয়ার করে দেখতে হয়। তাহলে আমরা কি বললাম? সাইড বললাম, সাইজ বললাম, শেপ বললাম, মার্জিন বললাম, এইজটা বললাম। তারপর আ একটা আলসারের ইভেন তার টেম্পারেচার এখানে আছে কিনা। তারপর আর কি দেখতে হয়? একটা যদিও কথাগুলো একটু আগে পিছে হচ্ছে, তারপরেও এই পয়েন্ট গুলোই আমাদের মাথায় মনে রাখতে হবে। তারপর যেমন একটা যদি তার বেসটা কেমন আছে, ফ্লোরটা কেমন আছে, এই জিনিসগুলো আমাদেরকে এক্সামিন করতে হবে। মোরওভার একটা আলসারের ইভেন অনেক সময় সংখ্যাটাও দেখতে হয়। আচ্ছা, তো আমরা একটু করে একটা করে একটু ছোট্ট করে আলোচনা করব। তো তার আগে আমরা এজ এ হোল যেই শব্দগুলো জানতে হবে, যেই আ পয়েন্ট গুলো জানতে হবে, সেগুলো নিয়ে একটু কথা বলতেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে, তাহলে কি বললাম আমরা? সাইজ, শেপ, নাম্বার, তারপর এই যে বললাম এইজ বললাম, হ্যাঁ? তারপর ফ্লোর বললাম, বেস বললাম। আচ্ছা, এ এরপর যেগুলো জানতে হয় যে তার লোকাল রাইজ অফ টেম্পারেচার, সেটার কথা বললাম। আর কয়েকটা পয়েন্ট খুব বেশি ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে রিলেশন। এই আলসারটা কোথায় আছে? কোন এটা যার উপর এটা ফিক্সড কিনা? অনেক সময় দেখা যায় যে এটার সাথে যে সারাউন্ডিং যে স্ট্রাকচার গুলো আছে, সেই স্ট্রাকচার গুলোর সাথে কি রিলেশন আছে, সেটাও একটু দেখতে হয়। সাথে যে কয়েকটা পয়েন্ট আরো দেখতে হয়, যে এই যে এই আলসারটার সাথে যে ভাস্কুলার যে রিলেশন, তার আশেপাশে যে ভাস্কুলারিটি, সেটা তার যে পালস গুলো আছে, সেই পালস গুলো ঠিকঠাক মতো আছে কিনা সেটাও দেখতে হয়। কারণ অনেক সময় অ্যাকর্ডিং টু এটিওলজি, অনেক সময় দেখা যায় যে যেহেতু ভাস্কুলারিটির সাথে এই আলসার হিলিং এর একটা রিলেশন আছে, আলসার ফরমেশন এর একটা রিলেশন আছে। তাহলে আলসার যেখানে আছে, ঠিক তার নিয়ার বাই যে পালস গুলো, সেগুলো এক্সামিন করতে হয়। তার ভেনাস ড্রেনেজ ঠিকমতো হচ্ছে কিনা সেটাও দেখতে হয়। হ্যাঁ? তার লিম্ফেটিক ড্রেনেজ ঠিকমতো আছে কিনা সেটাও দেখতে হয়। এবং বিশেষ করে যেখানে আলসার আছে, তার আশেপাশে যে নিউরোলজিক্যাল যে স্ট্যাটাস, তার নার্ভ সাপ্লাইটা ঠিক আছে কিনা সেটাও দেখতে হয়। কারণ অ্যাকর্ডিং টু এটিওলজি অনেক ধরনের একটা আলসার আছে। আলসার একটা ক্লাসিফিকেশন আছে। আমরা সেদিকে যাবো একটু পরে।
তাহলে একটা আলসার নিয়ে আসলো, তাহলে আমরা কিভাবে এক্সামিন করি সেই কথাগুলো একটু বলার চেষ্টা করলাম। নিশ্চয়ই আশা করি সবার মনে থাকবে। আর শুনেন, এগুলো একটু বইতেও লেখা আছে। বইয়ে যে ক্লিনিক্যাল যে পার্টটা আছে, আমরা যে কোনো বই ফলো করি না কেন, আপনারা কোন বই ফলো করেন? আপনাদের নিশ্চয়ই বইয়ের নাম দেওয়া আছে না? যে কোনো একটা ক্লিনিক্যাল Yes, মেথড sir. পড়তে দেখবেন এই কথাগুলো আসবে। যদিও লেকচারে এগুলো ডিটেইলস পড়ার কথা না। তবুও আমরা একটু করে, যেহেতু আমরা আমাদের আল্টিমেট টার্গেট ইস টু নো হাউ টু জাস্ট অ্যাবাউট দ্য আলসার। আলসার নিয়ে একটু ডিটেইলস পড়াশোনা করতে হবে, কারণ আলসার পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট এবং ওয়ার্ডে ঢুকলেই দেখবেন প্রচুর পরিমাণ আলসারের পেশেন্ট পাবেন। পরীক্ষা পাসটা আমাদের আপাতত টার্গেট, সুতরাং আমরা যা দরকার পরীক্ষার জন্য সেগুলো একটু পড়ে নিব। আচ্ছা, তাহলে আমরা আলসারের যে ক্লিনিক্যাল এক্সামিনেশন, একটা আলসার কিভাবে এক্সামিন করতে হয় কয়েকটা আমরা ঠিক হেডলাইন গুলো জেনে নিলাম। আমরা একটু পরে আবার ডিটেইলসে আসবো। তাহলে একটা জিনিস এই রিলেশনে একটু জেনারেল এটা বলি যে একটা আলসার আসলে অনেক সময় ইউজুয়ালি একটা আলসার নিয়ে যখন পেশেন্ট প্রেজেন্ট করে, তখন আমরা অন্যান্য রোগের মতো এটা একটা হিস্ট্রি নিতে হয়। এই যে এটা কিভাবে হলো, এটা মানে জাস্ট বিগিনিংটা কিভাবে, একটা আলসার কিভাবে শুরু হলো, অথবা এখানে অন্য কিছু ছিল কিনা সেগুলোর একটু হিস্ট্রি নিতে হয়। কারণ একটা আলসার অনেক সময় যে ট্রমাটিক হতে পারে, এটা ইনফ্লামেটরি হতে পারে, ইভেন অনেক সময় দেখা যায় যে কিছু ক্রনিক ডিজিজ থাকে, সেখান থেকেও আলসার নিয়ে প্রেজেন্ট করতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে একটা হিস্ট্রি নেওয়াটা খুব বেশি জরুরি। তো আমরা অনেক সময় একটা আলসার, শুধুমাত্র একটা আলসার, ইন্ডিভিজুয়াল আলসার নিয়ে কিভাবে পড়াশোনা করবো সেটা আমরা আজকে বলছি। তো একটু মনে রাখতে হবে, কারণ আলসার বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারে। যে কথাগুলো কথার মাঝে মাঝে আসতেছে, যেমন বললাম যে একটা সাপোজ একটা হিস্ট্রি যদি দেয় যে একটা পেশেন্ট তার ট্রমা ছিল, ট্রমা থেকে একটা আলসার নিয়ে আসছে, তাহলে আমরা বুঝেই ফেললাম যে এটা ট্রমাটিক আলসার। আর যদি বলে যে না, এখানে একটা সোয়েলিং ছিল, সাপোজ ধর একটা সার্ভাইকাল রিজিয়নে একটা সোয়েলিং ছিল, লিম্ফ নোড বড় ছিল, আস্তে আস্তে লিম্ফ নোডের ওখানে একটা অ্যাবসেস হয়ে গেল, অ্যাবসেসটা বাস্ট হয়ে গেল এবং আলটিমেটলি একটা নন হিলিং আলসার নিয়ে প্রেজেন্ট করলো। তাহলে আমরা বুঝতে পারলাম কি এখানে ট্রমা ছিল না, এখানে ক্রনিক কোনো একটা ডিজিজ ছিল যেখানে লিম্ফ নোড ইনভলভ ছিল, একটা অ্যাবসেস ছিল, অ্যাবসেসটা আলটিমেটলি এন্ড রেজাল্ট হিসেবে একটা আলসার নিয়ে আসছে। তাহলে আমরা অন্যভাবে চিন্তা করব। এই যে যেহেতু লিম্ফ নোড ছিল, লিম্ফ নোডের সাথে অনেক সময় দেখা যায় যে টিউবারকুলোসিস, ক্রনিক একটা ডিজিজ, টিউবারকুলোসিসের সাথে রিলেশন আছে, এ এবং এই টিবির থেকেও একটা আলসার নিয়ে প্রেজেন্ট করতে পারে। তো তার প্রেজেন্টেশনটা এক ধরনের। তাহলে এইসব ক্ষেত্রে একটু হিস্ট্রিটা ইম্পোর্টেন্ট। আচ্ছা, যেভাবেই হোক আমরা এক্সামিন যখন করব তখন আমাদের মনে রাখতে হবে যে এক্সামিনেশনের যে সিস্টেমটা সেটা আমাদের হুবহুভাবে ফলো করতে হবে। সেটা যদি একটা অ্যাকিউট আলসার হোক অথবা ক্রনিক আলসার হোক, ইভেন যদি অন্যভাবে ক্লাসিফাই করি আমরা, ট্রমাটিক হোক অথবা ইনফ্লামেটরি হোক, ইভেন নিউপ্লাস্টিক হোক, সব ক্ষেত্রেই এক্সামিনেশনটা সেম। আচ্ছা, আমরা আরেকটু যাই আলসার নিয়ে, যেটা সব নেক্সট যেটা ইম্পর্টেন্ট, সেটা যখন আমরা এক্সামিন করব তখন একটা আলসারের এইজ নিয়ে কথা বলতে হবে। আচ্ছা, আমরা এটা একটু পরে আসি। এখন আসেন যে তাহলে একটা আলসার, যেহেতু এটা লেকচার ক্লাসের মতো করে আমরা বলছি, তাহলে আমরা একটু লেকচারের মতো করে আসি। এবার মনে রাখতে হবে যে একটা আলসার যে হিলিং হিলিং আলসার তো বিভিন্ন ধরনের থাকে, হিলিং আলসার থাকে, নন হিলিং আলসার থাকে। তো হিলিং হলে যেটা হিল হয়ে যাবে, নন হিলিং হলে হিলিং হচ্ছে না, তাহলে হিলিং হচ্ছে না কেন? এই ধরনের কতগুলো ফ্যাক্টর আছে যেগুলোর কারণে একটা আলসার হিল হয় না। সুতরাং চলো আমরা একটু আলোচনা করি যে একটা আলসার ইউজুয়ালি হিলিং হয় না কেন, দ্যাট ইজ নন হিলিং অফ এন আলসার এর কারণগুলো কি কি হতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে যে একটা আলসার হিলিং হওয়ার জন্য কতগুলো ফ্যাক্টর দরকার। সেই ফ্যাক্টরগুলো কি কি? যেমন ধরেন একটা সাইট এমন জায়গায় হলো, যেমন ধরেন জয়েন্টের কাছাকাছি, সে মুভমেন্টের জন্য সে ইউজুয়ালি হিলিংটা ডিলে হয়। তারপর ধরেন দেখা গেল যে এটা একটা আলসারটা আলসারটা এমন ভাবে হলো, ওখানে ছিল ইনফেক্টেড ম্যাটেরিয়ালস ছিল, ইনফেকশন হয়ে গেছে। ইনফেক্টেড ম্যাটেরিয়ালস থাকলে যদি আমরা ওই ইনফেক্টেড ম্যাটেরিয়ালস গুলো ঠিকঠাক মতো যদি রিমুভ করতে না পারি, তাহলে আমরা ওই আলসারটা ইনফেক্টেড আলসার হিসেবে আমরা হিসাব ওটা কাউন্ট করব। এবং সেই ইনফেক্টেড ম্যাটেরিয়ালস গুলো যদি থেকে যায়, যেমন ফরেন বডি হিসেবে থেকে গেল, তাহলে আমরা একটা আলসার হিলিং ডিলে হবে। তারপর ধরেন অনেক সময় দেখা যায় যে পেশেন্টের যে জেনারেল কন্ডিশন, একটা পেশেন্ট এনিমিক আছে, এনিমিয়া থাকলে ইউজুয়ালি আলসার হিলিং হয় না। একটা পেশেন্ট নিউট্রিশনাল, যে তার নিউট্রিশনাল তার সাপোর্টটা ভালো নেই, সে পুয়ার নিউট্রিশন একটা পেশেন্ট যদি থাকে, সে যদি তাহলে এই আলসার হিলিংটা
ইউজুয়ালি ডিলে হয়। একটা পেশেন্ট ধরেন অনেক সময় দেখা যায় কিছু ক্রনিক ডিজিজ আছে, সেই সব ডিজিজ যদি থাকে তাহলে একটা আলসার হিলিং ডিলে হবে। যেমন একটা পেশেন্টের টিউবারকুলোসিস আছে, একটিনোমাইকোসিস আছে, ইভেন যদি অনেক সময় দেখা যায় যে ম্যালিগন্যান্সি আছে, সেসব ক্ষেত্রে তার ইমিউনো কম্প্রোমাইজ থাকে, ইমিউনো কম্প্রোমাইজ ড্রাগ নিচ্ছে, ইভেন অনেক সময় দেখা যায় যে একটা পেশেন্ট তার রেডিওথেরাপি নিচ্ছে, তার রেডিওথেরাপি নিলে কি হয়, তার যে ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যায়, তার যে নরমাল যে বডি রেজিস্ট্যান্স সেটা কমে যায়, সেইসব ক্ষেত্রে তার একটা আলসার ডিলেড হিলিং হতে পারে। তাহলে আমরা এই যে একটা আলসার যদি, তাহলে এইসব ফ্যাক্টর গুলো আমাদের মাথায় আনতে হবে। একটা আলসার হিলিং এর জন্য হিলিং ডিলে হওয়ার কি কি কারণে হতে পারে, তাহলে সেটাকে যদি আমরা সুন্দর করে গুছিয়ে ভাগ করি তাহলে কিছু কিছু ক্ষেত্রে এভাবে এটা ভাগ করা যায়। দেখবেন বইতে লেখা আছে, এটা হচ্ছে লোকাল ফ্যাক্টর আর এটা হচ্ছে জেনারেলাইজড ফ্যাক্টর। এটা লোকাল ফ্যাক্টরের মধ্যে কি আছে, সাইটটা, অথবা মানে এটা লোকাল ফ্যাক্টরের মধ্যে যদি আমরা এভাবে ভাগ করি তাহলে বলবো যে সাইট সাইট যদি হয় জয়েন্টের কাছাকাছি তাহলে ডিলে হয়। যদি এখানে সার্কুলেশন, আচ্ছা, যদি এখানে ফরেন বডি থাকে, তাহলে ফরেন বডি রিমুভ করতে হবে, সেটা একটা লোকাল ফ্যাক্টর। তো লোকাল ফ্যাক্টরের মধ্যে এই মোটামুটি এগুলোই। আর জেনারেল ফ্যাক্টরের মধ্যে কি আছে, যদি পেশেন্ট যদি অ্যানিমিক হয়, এই পেশেন্ট যদি তার ম্যালনারিজড হয়, পেশেন্টের যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে, হ্যাঁ, সেসব ক্ষেত্রে হিলিং আলসারটা ডিলে হতে পারে। আচ্ছা, এইবার আসুন আমরা একটা আলসারকে কিভাবে ম্যানেজ করব। সাপোজ ধরেন আমরা তো সাপোজ একটা আলসার নিয়ে পেশেন্ট আসলো, তাহলে আমরা মোটামুটি প্রথমে কি করব, এটা আলসারটাকে ইভালুয়েট করব, এটা এক্সামিন করে দেখব এটা কি ধরনের হতে পারে। তো এক্সামিন করতে গেলে যে জিনিসটা দরকার সেটা আমরা না শুধু শুধু হেডলাইনটাই পড়েছি, কিন্তু ইউজুয়ালি ডিটেইলস তো আমরা পড়িনি। তো এই ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে যেহেতু এক্সামিন করে বের করতে হবে, এটা কি ধরনের আলসার, এটা কি কোনো ক্রনিক আলসার অথবা অ্যাকিউট আলসার, এই জিনিসটা বের করে নিতে হবে। প্রথম যে একটা আলসার যদি ম্যানেজ করার সময় কিছু জেনারেল ম্যানেজমেন্ট আছে, কিছু স্পেসিফিক ম্যানেজমেন্ট আছে। তাহলে আমরা একটু ট্রিটমেন্ট অফ অ্যান আলসার যদি আমরা একটু আলোচনা করতে চাই, তাহলে আমরা আমাদের মাথায় এইভাবে আসতে হবে, যেটা কতগুলো লোকাল ট্রিটমেন্ট, দ্যাট ইজ, আর একটা হচ্ছে জেনারেলাইজ ট্রিটমেন্ট। তাহলে এখানে মনে রাখতে হবে কিছু লোকাল যে ম্যানেজমেন্ট, সেই লোকাল ম্যানেজমেন্টটা এক ধরনের হবে। আর যদি কোনো স্পেসিফিক কারণ থাকে সেই স্পেসিফিক কারণের ম্যানেজমেন্ট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, বোঝা যাচ্ছে কথাগুলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি যদি খুব র্যাপিডলি বলছি, এই কথাগুলো আমরা বারবার করে আসবো, আমরা আবার অন্য জিনিস যেমন ওন পড়ার সময় আমি আবার উল্লেখ করার চেষ্টা করব, কারণ এখানে অনেক জিনিসগুলো আমরা বাদ দিয়ে দিয়ে যাচ্ছি। যেমন এই যে বললাম না, একটা এইজ নিয়ে কিভাবে পড়াশোনা করব, এইজ নিয়ে কিভাবে একটা আলসারকে মানে আইডেন্টিফাই করব, অথবা কিভাবে আমরা এগুলোকে এক্সামিন করব, সেগুলো জানতে হবে। এইজটা একটু ইম্পর্টেন্ট, সেটা ডিটেইলস পড়বো। আমি একটু আপাতত আজকের ক্লাসটা যেহেতু প্রথম ক্লাস, একটু অ্যাজ এ হোল একটা আলসারের ম্যানেজমেন্টটা আমি একটু আপনাদের মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করছি আর কি। তাহলে দেখেন, একটা আলসার নিয়ে যখন পেশেন্ট আসবে তাহলে আমরা কিভাবে ম্যানেজ করব। তো ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট করব, সেই ট্রিটমেন্টটা কিভাবে বললাম, এটা হচ্ছে লোকাল ট্রিটমেন্ট, আরটা হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট। তাহলে লোকাল ট্রিটমেন্ট বলতে কি বোঝালো, যেমন ধরো একটা আলসার আসলো, তো প্রথম কাজটা কি হবে, আলসারটাকে আমরা একটা যদি আমরা এটাকে দেখতে হবে যে এখানে আনহেলদি কোনো ম্যাটেরিয়ালস আছে কিনা, সেগুলোকে ওয়াশ করতে হবে, সেগুলোকে রিমুভ করতে হবে। যেমন এটা একটা আলসার, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পর একটা আলসার হলো, তার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে গেলে ওখানে নিশ্চয়ই এখানে অনেকগুলো কন্টামিনেটেড ম্যাটেরিয়ালস থাকে, সেগুলোকে ওয়াশ করে পরিষ্কার করে ফেলতে হবে, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে, যেহেতু এই যে লোকাল যে আলসারটা সেটাকে প্রপারলি ড্রেসিং করতে হবে উইথ অ্যান্টিসেপটিক সলিউশন। হ্যাঁ, এটা এখন অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে তো ওয়াশ করলাম, এটাকে ডেব্রাইড করলাম। অনেক সময় দেখা যায় যে আলসারের সাথে অনেকগুলো ড্যাট ডিভাইটালাইজ টিস্যু থাকে, সেই টিস্যুগুলোকে রিমুভ করতে হবে। আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে এই যে পুরোপুরি আলসারেটেড এরিয়াটাকে একটু হেলদি একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিতে হবে, যেখানে জীবাণুমুক্ত, মানে এখানে কোনো কন্টামিনেটেড ম্যাটেরিয়াল থাকতে পারবে না, কোনো অর্গানিজম থাকতে পারবে না। হ্যাঁ, এখন কথা হচ্ছে অর্গানিজম থাকবে, হয়তো সংখ্যাটা কম হবে এরকম। তো ঠিক এই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিতে হবে, যেখানে হিলিং হওয়ার জন্য এবং হিলিং হওয়ার জন্য একটা এনভায়রনমেন্ট আমাদের তৈরি করে নিতে হবে। সেই তৈরির জন্য যে লোকাল ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে প্রথম কাজটা কি হবে, ওই আলসারটাকে প্রপারলি ড্রেসিং করা। তো ড্রেসিং এর মানেটা কি, ড্রেসিং এর মানেটা হচ্ছে এরকম, সেটাকে যেখানে যদি কোনো কন্টামিনেটেড কোনো ম্যাটেরিয়াল থাকে সেগুলো রিমুভ করা, ডেড ডিভাইটালাইজ টিস্যু থাকলে সেগুলোকে রিমুভ করা। আচ্ছা, সেটা যদি ইমিডিয়েট যদি আসে, আর যদি ডিলেইড আসে তাহলে আমরা এই কাজগুলোই করব। প্লাস এখান থেকে একটা সোয়াব নিব, এখান থেকে একটা মেটেরিয়ালস নিব, মেটেরিয়ালস এটাকে কালচার এবং সেনসিটিভিটি টেস্ট করার জন্য আমরা ল্যাবে পাঠাবো, ডায়াগনস্টিক ল্যাবে পাঠাবো, যেখান থেকে আমরা দেখবো যে এখানে কোন ধরনের অর্গানিজম
ডেভেলপ করেছি কিনা, করলে কোন টাইপের অর্গানিজম সেটা যেন বের করতে পারি। তাহলে আমরা কি বললাম, এই কথাটাকে শর্টকাট বলতে হবে যে এখান থেকে মানে এটা নন হিলিং আলসার যখন আমরা পাবো তখন এখান থেকে আমাদের ড্রেসিং করতে হবে। ড্রেসিং ছাড়া যেটা করতে হবে, ড্রেসিং এর আগে এখান থেকে একটা সোয়াব নিতে হবে, এই যে বা পাস নিব। এই পাসের সোয়াব নিয়ে ওটা ল্যাবে পাঠাবো ফর কালচার এন্ড সেনসিটিভিটি দেখার জন্য যে কি ধরনের কোনো অর্গানিজম ওখানে গ্রো করেছে কিনা। গ্রো করে থাকলে সেটা কোন ধরনের অর্গানিজম ভালো কাজ করবে সেটা যেন আমরা জানতে পারি। তাহলে এটাকে একদম শর্টকাট বলা হয় কালচার এন্ড সেনসিটিভিটি। ওখান থেকে পাস বা সোয়াব নিব, নিয়ে কালচার এন্ড সেনসিটিভিটি পাঠাবো। তারপর কি করব, এটাকে একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। আচ্ছা, তো অ্যান্টিবায়োটিকটা আমরা ইউজুয়ালি কি করি, যেহেতু আমরা পাস ফর কালচার এন্ড সেনসিটিভ জন্য পাঠিয়েছি, এটা আসতে ইউজুয়ালি 72 আওয়ার্স 3 দিন সময় লাগে। সুতরাং 3 দিন তো আর বসে থাকতে পারবো না। সেই সব ক্ষেত্রে আমরা একটা লং অ্যাক্টিং যে কোনো একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, সরি লং অ্যাক্টিং বলছি, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এটা র্যান্ডমলি একটা প্রেসক্রাইব করে দিব। সাথে অনেক সময় দেখা যায় যে আমরা একটু কম্বিনেশন অ্যান্টিবায়োটিক দেই, যেন কয়েক মানে যেখানে অনেক সময় মাল্টিপল মানে এখানে অর্গানিজম ইনভলভ থাকে এবং এই গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ, ব্যাকটেরিয়েড সব অনেক ধরনের অর্গানিজম থাকতে পারে। সবাইকে কভার করে এরকম চিন্তা ভাবনা করে আমরা অনেক সময় দেখা যায় যে মানে আমরা একাধিক অ্যান্টিবায়োটিক একসাথে চুজ করি। এইসব ক্ষেত্রে ইউজুয়ালি আমরা কি করব, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিব। তার মধ্যে কমনলি যেটা করি আমরা সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন, যেহেতু নাওয়াডেজ ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু অর্গানিজম সেনসিটিভ থাকে, কিছু অর্গানিজম রেজিস্ট্যান্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্রড স্পেকট্রামটা চুজ করলাম। সেই ক্ষেত্রে ইটস বেটার যে সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন চুজ করা, সাথে ফ্লুক্লোক্সিলিন আমরা অ্যাড করি। সাথে আমরা অনেক সময় অ্যাকর্ডিং টু সাইড আলসারটা কোথায় আছে সেই সব চিন্তা ভাবনা করে কিছু আরো এক্সট্রা অ্যান্টিবায়োটিক অ্যাড করতে পারি, যেমন মেট্রোনিডাজোল অ্যাড করতে পারি। অনেক এই ধরনের এগুলো ডিপেন্ড করবে অ্যাকর্ডিং টু কালচার এন্ড সেনসিটিভিটি। শুরুতে আমরা একটা একটু র্যান্ডম চুজ করে দেই, পরে যখন রিপোর্ট আসবে, যখন কালচারের যে রিপোর্টটা আসবে সেই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ইচ্ছে করলে অ্যান্টিবায়োটিক যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা সেটাই কন্টিনিউ করবো, আদারওয়াইজ অ্যাকর্ডিং টু সেনসিটিভিটি টেস্ট এটা চেঞ্জ করে দিব। তাহলে আমরা কিভাবে একটা আলসারের ম্যানেজমেন্ট বললাম। একটা হচ্ছে প্রথম হচ্ছে যখন আলসারটা আমাদের আমরা প্রথমেই ফেস করব তখন এটাকে ড্রেসিং করতে হবে। হ্যাঁ, ড্রেসিং এর মধ্যে কি কি জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ওন্ড এখানে পুরো ক্লিন করতে হবে, তারপর ওন্ড ডেব্রাইডমেন্ট করতে হবে, এবং এটা এগুলো করার শুরুতেই একটা পাস নিয়ে পাঠাবো কোথায়, কালচার এবং সেনসিটিভিটির জন্য। এটা আসতে সময় লাগবে 72 ঘন্টা। এই 72 ঘন্টা আমরা অপেক্ষা করবো না। আমরা শুরুতেই একটা এটা র্যান্ডম একটা অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সিলেক্ট করে দিব, এবং এখানে কম্বিনেশন অ্যান্টিবায়োটিক দেওয়াটাই বেটার। কি ধরনের, সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন, সাথে ফ্লুক্লোক্সিলিন, এবং কিছু কিছু ক্ষেত্রে মেট্রোনিডাজল অ্যাড করে দেই। মনে থাকবে? এই হচ্ছে ইনিশিয়াল ট্রিটমেন্ট। তারপর যেটা করতে হবে এটা এটা এবং এই যে ওন আলসারটাকে আমরা রেগুলার ড্রেসিং করব টিল হেলদি কন্ডিশন টিস্যু আসা পর্যন্ত। এবং অনেক সময় অ্যাকর্ডিং টু সাইজ অনেক সময় দেখা যায় যে ছোটখাটো আলসার হলে এটা স্পন্টেনিয়াস হিল হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে এই যে আলসারটা অনেক বড়, এটা হিল হতে অনেক সময় লাগে। সেই সব ক্ষেত্রে অনেক সময় স্কিন গ্রাফটিং লাগে। স্কিন গ্রাফটিং এরও একটা ব্যবসা আছে। স্কিন গ্রাফটিং অনেক সময় পার্শিয়াল থিকনেস, ওই যে হোল থিকনেস, অথবা ইভেন স্প্লিট স্কিন গ্রাফট এই ধরনের লাগতে পারে। আমাদের আনসারটা হবে যদি অনেক বড় আলসার হয় সেসব ক্ষেত্রে স্কিন গ্রাফটিং লাগতে পারে। বাস এটা এক ধরনের ম্যানেজমেন্ট। আরটা হচ্ছে যদি এরকম হয় যে স্পেসিফিক কিছু আলসার থাকে যেগুলো ক্রনিক আলসার, যেমন ক্রনিক ডিজিজ থেকে হয়, যে টিউবারকুলোসিস, অ্যাক্টিনোমাইকোসিস, ইভেন যদি ম্যালিগন্যান্ট আলসার হয়, সেই সব ক্ষেত্রে স্পেসিফিক ডিজিজের যে ট্রিটমেন্ট সেটাও করতে হবে। তাহলে আমাদের একটা আলসারের ম্যানেজমেন্ট একটু বোঝা গেল? জি হ্যালো। স্যার। জি আচ্ছা, স্যার। যদিও কথাগুলো আমি খুব র্যাপিডলি বললাম, আমি জানি না এই কথাগুলো আপনারা কতটুকু বুঝতে পারলেন। তবে আমার মনে হয় আমরা একটু সময় পেলে আমরা এগুলোকে আবার বলবো, আস্তে আস্তে করে বলবো। তাহলে আমি একটু, যেহেতু আমাদের সময় শেষের দিকে হঠাৎ করে দেখবেন যে হয়তো আমরা অফলাইন হয়ে যাব। তো অফলাইন হয়ে গেলে আফনান, আপনি আমার রুল নাম্বার গুলো যারা যারা প্রেজেন্ট আছে, সম্ভবত 47 প্রেজেন্ট আছে, ওদের যারা অ্যাবসেন্ট আছে ওদের রুল নাম্বার গুলো নিয়ে আমাকে একটু একটা মেসেজ পাঠাবেন, ঠিক ওকে আছে? স্যার। ওকে স্যার। যতক্ষণ না আমরা অফলাইন হচ্ছি ততক্ষণ একটু বলতেই থাকি। আচ্ছা, তাহলে আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে একটু আবার প্রথম থেকে বলি। আমরা একটা আলসার নিয়ে, শুধুমাত্র আলসার নিয়ে আজকে কথা বললাম।
আলসারের সাথে একটু ডিফারেন্সিয়েশন কি বা ওন কাকে বলে, আলসার কাকে বলে, এটা নিয়ে একটু কথা বললাম। আচ্ছা, আলসার কেন হয় সেটা নিয়ে একটু কথা বললাম। তবে একটা আলসারে কিভাবে এক্সামিন করব সেটা নিয়ে একটু কথা বললাম। তারপর একটা আলসার আসবে কিভাবে আমরা এটাকে ম্যানেজ করব বা ট্রিটমেন্ট করব সেটা নিয়ে কথা বললাম। এই হচ্ছে টোটাল মোটামুটি আলসারের যে আজকে আলোচনার বিষয়গুলো ছিল। তো আমরা যেই কয়েকটা মিনিট বাকি আছে সেগুলো আবার একটু রিভাইজ করি। একটা আলসার কাকে বলি আমরা? একটা আলসার হচ্ছে ব্রিচ অফ কন্টিনিউটি অফ এপিথেলিয়াল সারফেস। হ্যাঁ, রেজাল্টিং কি হয়? স্লাফেনিং অফ দ্য টিস্যু, হেলদি হতে পারে, আনহেলদি হতে পারে। তাহলে কি হলো? একটা যে কোনো জায়গায় যেখানে এপিথেলিয়াম আছে সেখানে যদি ব্লিচ হয়ে যায় ডিউ টু এনি রিজন, সেই সেই রিজনটা অনেকগুলো কারণ হতে পারে, তখনই আমরা আলসার বলি। এক্সাম্পল হিসেবে যেহেতু আমরা সবসময় সুপারফিশিয়াল আলসার গুলোই কাউন্ট করি, যেমন ধরেন ট্রমা হলো, একটা কতটুকু স্কিন লস হয়ে গেল, তাহলে সেটাকে কি বলবো আমরা? সেটাকে আলসার বলবো, তাই তো? আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে অনেক সময় আমরা একটা কমন টার্ম মেডিসিনে পড়াশোনা করা হয় যে পেপটিক আলসার ডিজিজ, দ্যাট ইজ গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, তাই না? সেই সব ক্ষেত্রেও আমরা এটাকেও একটা আলসার হিসেবে কাউন্ট করবো, কারণ সেটাও একটা এপিথেলিয়াল সারফেসের ডিসকন্টিনিউটি হচ্ছে। এটা রিজনটা হয়তো ভিন্ন। ওখানে হচ্ছে পেপটিক যে 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 অ্যাসিড গুলো আছে, সেই অ্যাসিড গুলো যখন ইমব্যালেন্স হয়ে যায় তখন হয়তো পেপটিক যে সারফেসটা আছে, দ্যাট ইজ গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক যে মিউকোজা আছে সেগুলো যখন স্ল্যাপ আউট হয়ে যায় তখন আমরা এটাকে আলসারই বলি। আচ্ছা, তাহলে আমরা আলসার কাকে বলে বোঝা গেল, তাই না? বুঝতে জি পারলেন? স্যার। এটা কিন্তু রিভিশন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা, এই আলসারের ডেফিনেশন শিখতে গিয়ে আমরা আরেকটা ডেফিনেশন একটু আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ওন কাকে বলে। কারণ ওন্ডের সাথে আলসারের কাছাকাছি অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করা, অনেক সময় কেন, এটা আইডিয়াটা ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, ওন্ডের বেলায় কি বললাম? ওন্ডের বেলাও ঠিক একই রকম, শুধু টার্ম মানে এই যে ডিসকন্টিনিউটি অফ এপিথেলিয়াম যখন বলি তখন আমরা এটাকে আলসার বলি। আবার ডিসকন্টিনিউটি অফ যখন টিস্যু বলি, বা এটা অর্গ্যান বলি, তখন আমরা এটাকে ওন্ড বলি। একটা এক্সাম্পল বললাম, যেমন ডিসকন্টিনিউটি অফ এপিথেলিয়াম যখন বলি সেটা আলসারও, সেটা একটা ওন্ডো, যেটা আলসার অ্যাজ ওয়েল এজ ওন্ডো। আবার ওন্ডের বেলায় একটু 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 স্পেসিফিক বলতে হবে, যেমন কোনো অর্গান যদি ডিসকন্টিনিউটি হয়, যদি কোনো টিস্যু যদি ডিসকন্টিনিউটি হয়, সেই ক্ষেত্রে আমরা ওন্ড বলবো। যেমন যদি একটা মাসেল ছিঁড়ে গেল, মাসেল একটা কোনো কারণে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বলেন, আমরা অপারেশন করতে গিয়ে যে কেটে দেই, মাসেল কেটে ফেললাম, সেটা একটা ওন্ড। লিভার ইনজুরি হলো, সেটা একটা ওন্ড। স্প্লিন ইনজুরি হলো, সেটা একটা ওন্ড। বোন ফ্র্যাকচার হয়ে গেল, সেটা একটা ওন্ড। সেটা কিন্তু আলসার না, তাই না? কিন্তু যেমন টিস্যু, যেমন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, চামড়া ছিলে কতটুকু চামড়া নাই হয়ে গেল, সেই ক্ষেত্রে সেটা আলসারও হবে, সেটা একটা ওন্ডও হবে। তো তাহলে আমরা ওন্ডের সাথে যে আলসারের যে মানে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, সেটা একটু বলে ফেললাম। গুড। এবার আসি আমরা নেক্সট, যে আলসার কি 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 কারণে আলসার হতে পারে। আলসার দেখেন, একটা ক্রনিক আলসার হতে পারে, একটা অ্যাকিউট আলসার হতে পারে, একটা আলসারের অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন ট্রমাটিক হতে পারে, ইনফ্লামেটরি হতে পারে, নিউপ্লাস্টিক হতে পারে। তো এইসব অনেক কজ, অ্যাকর্ডিং টু কজ, এটা বিভিন্ন ভিন্ন 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 কজ থাকতেই পারে। আচ্ছা, একটা একটা আলসার যদি নিয়ে আসে তখন আমরা কিভাবে, হাউ টু এক্সামিন এন আলসার, আমরা শুধু হেডলাইন গুলো বলছি, আমরা ওই হেডলাইনের ডিটেলস গুলো আজকে বলি নাই। তাহলে আমরা কি কি দেখবো? একটা যেহেতু একটা আলসারের ম্যানেজমেন্ট যদি আমরা করতে চাই, তাহলে আমাদের এই ফ্যাক্টর গুলো কাজে লাগবে। একটা আলসারের সাইজ জানতে হবে, সাইজ দেখতে হবে, শেপ দেখতে হবে, এটার সাথে এটার তারপর যেটা দেখতে হবে সেটা নাম্বার দেখতে হবে। এগুলো প্রত্যেকটা পয়েন্ট দেখার যে দেখার জন্য এটা অবশ্যই অনেকগুলো সিগনিফিকেন্স আছে। যেমন সাইট, কোথায় সাইট, সাইট কেন দেখবো? এটা যদি কোনো কারণে জয়েন্টের আশেপাশে হয়, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, এই এটাকে ইমোবিলাইজ করতে হবে ডিউরিং ম্যানেজমেন্ট। আদারওয়াইজ এটা যত মুভমেন্ট করবে তত এটা নন হিলিং হবে, ডিলেড হিলিং হবে। সেজন্য সাইটটা ইম্পর্টেন্ট। এটার অনেক মার্জিন দেখতে হবে, এটার এইজ দেখতে হবে, এটার ফ্লোর দেখতে হবে, এটার বেস দেখতে হবে। আচ্ছা, এইজ, এটা মানে বাই দ্য ওয়ে একটু এইজ কেন দেখবো? এইজ যদি আমরা দেখি, কারণ এইজ দেখে আমরা অনেক সময় একটা আলসারের এটিওলজি বের করতে পারি। হ্যাঁ, এটা আমরা এইজ যখন পড়াশোনা করবো, এইজ আসলে অনেক ধরনের থাকে। স্টপিং এইজ থাকে, এটা আন্ডারমাইন্ড এইজ থাকে, এটা ইভার্টেড এইজ থাকে, ইনভার্টেড এইজ থাকে, এটা পাঞ্চড আউট এইজ থাকে। বিভিন্ন এইজ গুলোর উপর ডিপেন্ড করে আমরা এটাকে এটা ক্যাটাগরাইজ করতে পারি, হোয়াট টাইপ অফ আলসার, হোয়াট কমন ডিজিজ ইজ ইনভলভ, সেটা আমরা বের করতে পারি। সেজন্য আমরা এইজ দেখবো, এটা বেস দেখবো, ফ্লোর দেখবো, এইসব জিনিসগুলো দেখতে হবে।
প্লাস এই আলসারটা এমন জায়গায় আছে তার নাইবরিং কতগুলো জিনিস দেখতে হবে, যেমন সারাউন্ডিং টিস্যু স্ট্রাকচার টিস্যুগুলো দেখতে হবে, এগুলো হেলদি কিনা, এগুলো আনহেলদি কিনা, এগুলো অন্য কোনো এখানে কোনো ধরনের চেঞ্জ আছে কিনা সেটা দেখতে হবে। এটার সাথে এই যে আলসারটার সাথে ভাস্কুলার রিলেশন আছে কিনা, তার পেরিফেরাল যে ভাস্কুলারিটি পালস গুলো দেখতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে ইভেন ভেনাস আলসার হতে পারে, আর্টারিয়াল আলসার হতে পারে। অনেক সময় দেখা যায় যে এক জায়গায় ভেনাস পুলিং আছে অথবা কোথাও দেখা যায় ভাস্কুলারিটিই নাই, তাহলে এই আলসার হিলিং কেমনে হবে? সুতরাং সেই ক্ষেত্রে আমাদেরকে এই ধরনের যে রিলেশন উইথ ভাস্কুলারিটি, মানে এখানে আর্টারিয়াল যে সার্কুলেশন ঠিক মতো আছে কিনা সেটাও খুঁজে দেখতে হবে। তারপর যে নেক্সট যেটা দেখতে হবে সেটা নিউরোলজিক্যাল, যে এই আলসারের সাথে তার কোনো নিউরোলজিক্যাল যে তার কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা, তার সেন্সরি লস আছে কিনা, তার মোটর ফাংশন কিভাবে আছে ওই এলাকার, সেটাও আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে ভিনাইন আলসার হয়, মেলিগন্যান্ট আলসার হয়। যদি মেলিগন্যান্ট আলসার হয় তাহলে লিম্ফ নোড এখান থেকে যদি কোনো কারণে মেটাস্টেসিস হয় লিম্ফ নোড গুলো সোলেন হতে পারে। আর সেই ক্ষেত্রে যে নিয়ার বাই যে লিম্ফ নোড গুলো আছে সেগুলোও যে পালপেবল কিনা সেটাও দেখতে হবে। যদি কোনো কারণে নিয়ার বাই লিম্ফ নোড গুলো পালপেবল হয়, সেই পালপেবল লিম্ফ নোড কি ইনফ্লামেটরি কারণে হয়েছে না মেলিগনেন্সির জন্য হয়েছে, সেটাও বের করার ব্যবস্থা সিস্টেম আছে সেখানে। সেই ক্ষেত্রে হ্যালো, জি স্যার, জি শুনতেছি। স্যার শোনা যাচ্ছে। ভেরি গুড। সো আমি তো আপনাদের চুপচাপ থাকলে আমি মনে করি যে আমরা কি অনলাইন না অফলাইন বোঝাই যাচ্ছে না। ওকে, আমরা আরেকটু আগাই। একই কথাগুলো বারবার বলছি। সেই ক্ষেত্রে আমরা লিম্ফ নোড গুলো এক্সামিন করে দেখতে হবে যে ওয়েদার লিম্ফ নোড ইজ অ্যানলার্জড অর নট। আবার আলসারের বেলায় লিম্ফ নোড বড় হইলেই যে সবসময় মেলিগন্যান্ট আলসার হবে এমন না। অনেক সময় ইনফ্লামেটরি কারণেও লিম্ফ নোড গুলো এনলার্জ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা লিম্ফ নোড গুলো এক্সামিন করে দেখলে অথবা লিম্ফ নোড গুলার যদি এফএনএসি করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এফএনএসির মাধ্যমে, এফএনএসি মিনস নিশ্চয়ই জানেন, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। তো ওই আমরা কিছু আইডিয়া নিতে পারবো ওয়েদার দ্য লিম্ফ নোড ইজ ইনভলভড ডিউ টু ম্যালিগন্যান্সি অর ইনফ্লামেটরি রিজন, সেটাও বের করতে পারবো। তাহলে আমরা মোটামুটি একটা আলসার কিভাবে এক্সামিন করবো সেটা দেখলাম। এবার আসি যে এবার কিভাবে ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্ট করলে এটা লোকাল ট্রিটমেন্ট আছে, এটা জেনারেলাইজ ট্রিটমেন্ট আছে বললাম। এটা তাহলে আমরা কিভাবে করব? লোকাল ট্রিটমেন্টটা হচ্ছে ওই ওনটার যে কেয়ার সেটা নিতে হবে, ওই বা আলসারের যে কেয়ার সেই কেয়ারটা কিরকম, রেগুলার ড্রেসিং করতে হবে। ড্রেসিং করতে গেলে এখানে দেখতে হবে যে সমস্ত যেখানে যে আনহেলদি টিস্যু থাকে সেই টিস্যুগুলোকে সেগুলোকে রিমুভ করতে হবে। যদি ডেড টিস্যু থাকে সেই ডেড টিস্যুগুলোকে ডিভাইটালাইজ বা ডেড টিস্যুগুলোকে এগুলোকে রিমুভ করতে হবে এবং এখান থেকে একটু পাস নিয়ে কালচার এবং সেন্সিটিভ জন্য পাঠাতে হবে। তার সাথে কি করতে হবে? রেগুলার ড্রেসিং করতে হবে, সলিউশন হবে, জেনারেলাইজ ট্রিটমেন্ট করতে হবে। যেটা কিরকম, এটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই অ্যান্টিবায়োটিকটা একাধিক হতে পারে, একটাও হতে পারে। ইউজুয়ালি আমরা যেটা চুজ করি সেকেন্ড জেনারেশন সেফালোস্পুরিন, থার্ড জেনারেশন সেফালোস্পুরিন, আর ইউজুয়ালি ফ্লুক্লোক্সিলিন সাথে মেট্রোনিডাজল। আমাদের যখনই আমাদের কালচারের রিপোর্ট চলে আসবে সেই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করতে পারি, অথবা যদি দেখা যায় যে কালচারের সাথে মিলে গেছে তাহলে এগুলোকেই কন্টিনিউ করতে পারি হিলিং। সাথে কি করতে হবে? সাথে একটা জিনিস খুঁজে দেখতে হবে, এগুলো রেগুলার ড্রেসিং করতে হবে এবং অ্যান্টিবায়োটিক কন্টিনিউ। যদি ব্যথা থাকে ব্যথার জন্য অ্যানালজেসিক্স ইউজ করতে হবে। আর এগুলোকে একটা জিনিস মনে রাখতে হবে, যদি এগুলো সাইট অনুযায়ী যদি কোনো কারণে জয়েন্টের কাছাকাছি থাকে ইমোবিলাইজ করতে হবে। এই গেল একটা। আর সাথে সাথে যে জিনিসটা বের করতে হবে, যদি কোনো কারণে এগুলো যদি কোনো স্পেসিফিক কজ থাকে, স্পেসিফিক কজ বলতে যেমন যদি কোনো কারণে হ্যালো, জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। এখনো শোনা যাচ্ছে? তাহলে গুড। আমি তো মনে করলাম ডিসকানেক্ট হয়ে গেলাম কিনা। আচ্ছা গুড, আমরা আরেকটু শেষ করে ফেলি। সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু যদি কোনো স্পেসিফিক কজ থাকে সেই কজের ট্রিটমেন্ট। যেমন যদি টিউবারকুলোসিস হয় তাহলে টিউবারকুলোসিসের জন্য টিবির ট্রিটমেন্ট করতে হবে, অ্যাক্টিনোমাইকোসিস হলে অ্যাক্টিনোমাইকোসিস ট্রিটমেন্ট করতে হবে। যদি ম্যালিগন্যান্ট আলসার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ম্যালিগন্যান্ট আলসারের ট্রিটমেন্ট করতে হবে। এই হচ্ছে মোটামুটি একটা আলসারের টোটাল জিনিসপত্র যেগুলো আমাদের জানতে হবে, শিখতে হবে পরীক্ষা পাসের জন্য, এগুলো আমাদের মনে রাখতে হবে। এই হচ্ছে মোটামুটি জাস্ট নাটশেল অ্যাবাউট অ্যান আলসার। আচ্ছা, এবার যা সময় আছে কয়েক সেকেন্ড সেগুলো বলেন যে আপনাদের কারো কোনো বুঝতে অসুবিধা অথবা কোনো প্রশ্ন থাকলে একটু জিজ্ঞেস করতে পারেন। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন?
কারো কোনো প্রশ্ন আছে না না সব বুঝে ফেলছেন? হ্যালো, শুনতেছি স্যার। শুনতেছেন? কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইয়েস নো হলে স্যার। সবাই বলেন ইয়েস স্যার, নো স্যার। তাহলে নো স্যার, তা No, এটা sir. তো না। নো স্যার। কোনো প্রশ্ন নাই? আচ্ছা ঠিক আছে, যদি ইতিমধ্যে মানে নেক্সট ক্লাসের আগে যদি কোনো প্রশ্ন থাকে সেটা ওই ক্লাসে জিজ্ঞেস করে নিবেন। আমরা প্রথমে কয়েকটা আমি নিজেই আমাদের স্টুডেন্টরা যে আমাদের সাথে অনলাইনে হতে ৫-৬ মিনিট নষ্ট করে সেটাতে আমরা এই প্রশ্নগুলো আলোচনা করব। ঠিক আছে? তাহলে আমার ইয়েস মনে হয় স্যার। আজকে আমরা এখানে শেষ করি। ওকে স্যার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই বাসায় আসসালামু আলাইকুম স্যার। সুস্থ আসসালামু থাকবেন আলাইকুম স্যার। ইনশাআল্লাহ। আল্লাহ আসসালামু আপনাদের আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো রাখুক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।